ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে। আহ আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল, কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন? এক নম্বর হলো, একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে, সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে জি। এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি। তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু তছনছ করে দিবে বাংলাদেশকে, তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি এক নম্বর ছিলাম, এবং জীবন মৃত্যু রিস্ক নিয়ে আমি দাঁড়িয়েছি। এবং তারা যখন দেখলো যে না, কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে, তারা একটু পিছাইছে। কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নামধারী ছেলেরা আছে, আমি যাদেরকে দেখলেই চিনি, যাদের পোশাক দেখলে চিনি, দাড়ি দেখলে চিনি, চুল দেখলে চিনি, কথাবার্তার স্টাইল দেখলে চিনি, যে এরা হলো ওই ৭১-এর মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান। কেউ তাদের নিজের সন্তান, কেউ অন্য সন্তান, কিন্তু তারা ওই আদর্শে, মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা তারা ট্রেন্ড। তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মতো না। আমার ব্যক্তিগত ভাবে এমন ভাবে বকাবকি গালাগালি করে এটা সহ্য করার মতো, এবং এটা চলতেছে দীর্ঘদিন যাব। এবং ওই দিন যে ঘটনাটা ঘটছে এটা তেমন কোনো ঘটনা না। আমি অন্য একজনের সঙ্গে, আমি কানাডার ফেস দ্য পিপল একটা, এটার সঙ্গে আমি দীর্ঘদিন যাবৎ জনাব সাগরের সাথে আমি কথা বলি, কিন্তু হঠাৎ করে একটি ছেলে প্রশ্ন করার নামে এসে এখানে আসলো। আমি তাকে দেখে চিনলাম যে এই ছেলেটি হলো ওই আকৃতির ছেলে। এরা সব জায়গাতে বসে আছে, এবং এসেই এমন বেয়াদবি সুরে কিছু কথা বললো যেটা মানুষের পক্ষে আমার এই বয়সে টলারেট করা সম্ভব না। আর আমি তো কোনো চোর চোরটা না, ডাকাইতো না, টাকা লুটো করি নাই। আর আমি তো এই দেশে কোনো কারণেই মানুষের কোনো ক্ষতির কারণ হয়ে, আমার মনটা এত শক্ত আছে। পৃথিবী ধ্বংস হইতে পারে, কিন্তু ফজলুর রহমানকে একটা লোক বলতে পারবে না এই দোষে এই লোকটা দোষী রাজনীতিতে। কাজে আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে, কি কি কথা কিছুদিন আগে বলছে, আরে বিএনপি একটা হিজড়া পার্টি, হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে আর একটা ছেলে। আমার কিন্তু এটা মনে আছে, খুব কষ্ট পাইছি যে শেষ দিয়ে আমি উত্তর দিনে কেন উত্তর দিন হিজড়া পার্টি। আচ্ছা, ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে, লুট করবেন তো, লুট করবেন তো, একটা ট্রাক সরাইতে পারেন না 16 বছরে, বালুর ট্রাক। আপনারা কিসের পার্টি? এটা বিএনপি। এখন আমার সামনে, আমি এই দলের একজন উপদেষ্টা, আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো বেটা স্বাধীনতা বিরোধীর লেলিয়ে দেওয়া সেই ছেলে, রাজাকারদের ছেলে। নট দিস যে হের ফাদার রাজাকার ছিল আমি জানি, নট দিস, মানে তার চেতনার স্তরটা হলো এটা। এই কথাটা আমি বলছি। এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না, একমাত্র ৭১-এর পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে। সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয়, এরা তো আমার বিরোধী। আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজাকার, আলবদর আর হানাদার বাহিনী। এই কারণে আমি এই কথাটা তাকে মিন করে বলি নাই, বা তাকে নির্দিষ্ট করে বলি নাই, তাদের চেতনা স্তরকে নির্দিষ্ট করে বিরুদ্ধে এখন তারা যেসব স্লোগান তুলছে, তারা যেসব মন্তব্য করছে, নিশ্চয়ই আপনি একজন মুক্তিযোদ্ধা, জাতির একজন সূর্য সন্তান, আপনার প্রতি আমাদের আপাতমস্তক শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে। কিন্তু আর অন্যরা যা করছে, তাদের এইগুলো কিসের সংকেত? আমি আপনাকে বলি, তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুশপুত্তলিকা পড়ছে। আরে বাপরে, আমি এত বড় মানুষ না। এটা পুরা সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে। আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক, আরো আমার বিরুদ্ধে কথা বলুক। আমি চাই জামাতের আমি সহ সবাই আমার বিরুদ্ধে কথা বলুক। আমি জানি এরা কারা। আমি যখন কথা বলা এদের বিরুদ্ধে শুরু করব, এদের কিন্তু আসলে একটু প্রবলেম হবে। কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়াছুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, সামান্য কিছু আলোর রশ্মি এখনো যে দেখা যাচ্ছে, যেটা ইউনূস সাহেব বন্ধ করে দিতে চাচ্ছে,
এবং ইউনূস সাহেবের সরকার যে আলোর রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুরি করে এটা বন্ধ করতে চাই না, কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায়, এখন এই যে কথাবার্তা চলছে, এই কথার উত্তর কে দিবে? এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আছে, দিচ্ছে বিএনপি, খুব সফটলি দিচ্ছে বিএনপি। কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে, অবৈধ ক্ষমতা আমি বলবো না, অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এতে করে এদের মনের মধ্যে ডালমে কুচকালায়। এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা, সেই খেলাটাকে তারা পার্মানেন্ট করতে চায়। এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে। স্বাধীনতা বিরোধী বলতে আমি বলবো ৭১-এর মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম, এইটার বিরুদ্ধে তারা খেলতেছে। তাদের স্বাধীনতা হলো ৪৭। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এই সরকার নেতৃত্বে রয়েছেন এবং তিনি যখন দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনিও জানেন, সেখানে যখন বলেন আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে যে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি এবং এগুলো আগেও ছিল এখন হচ্ছে, এইগুলো বলার কোনো স্কোপ তার আছে কিনা? হায়রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, গোলাপি এখন ট্রেনে যৌবনে, এই সিনেমাটা দেখছিলাম, ববিতা এই গানটা গাইছিল। হায়রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, এ জীবন দইলা পুরা, শেষ তো হইল না। তা আমার ইউনূস সাহেবের এই কথার ব্যাপারে বলতে হবে, হায়রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। উনার মতো লোকের চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না। তবে আমি যা জানতাছি, চিটাগাঙ্গের যে খবর আমি পাই, উনার জন্ম চিটাগাঙ্গে, উনার পরিবার চিটাগাঙ্গে। আমি অলরেডি বায়োপসিটা নিয়ে নিছি। আমি না, সবাই জানেন, আপনারা, বায়োপসিটা নিয়ে নিছি। আমরা ইউনূস সাহেবের কাছ থেকে এটা আশা করি না। আমরা চাই না যে, যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম, এই এরশাদ তুই গদি ছাড়, গদি নয় তোর বাপ দাদা, এই স্লোগানটা ইউনূস সাহেবের বিরুদ্ধে হোক, এটা আমরা চাই না। তাতে আমাদের লজ্জা হয়, কারণ এই আমাদের লোবেন লরিয়েট, লজ্জা হয়। কিন্তু আমার যেন মনে হচ্ছে উনি নিজে নিজেই যেন, বাস তুমি দূরে কেন, লাগো না কেন আমার গায়ে, উনি যেন নিজেই এই বাসকে ডাকতেছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন, এই জায়গাতে যাচ্ছে উনি। দেশ আজকে এমন একটা জায়গায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা অন্য কাউকে জিজ্ঞাসা করার তো দরকার নাই। আমার মতো ফজলুর রহমান সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না, আমি সকালে পার্কে হাঁটতে যাই না। একজনকে জিজ্ঞাসা করছে, আপনি জান না একজন পুলিশ অফিসার আইছে আমার এখানে, একজন কি সিকিউরিটির কর্মী আসছে আমার এখানে, আপনি যে এই কথা বলতেছেন কেন? আমি তো সন্ধ্যার পরে ঘর থেকে বেরোই না। অথচ হাসিনা যে ডিক্টেটর ছিল বা ফ্যাসিস্ট ছিল, তার আমলে রাত্র ২:৩০ পর্যন্ত ঘুরে বেড়াইছি, আড্ডা মারছি, আসছি নিবেতে, একবারও মনে হয় নাই যে আমার জীবন বিপন্ন হইতে পারে। কিন্তু তার আমলে তো এটা, ওই যে আমি বলছি, হাসিনার আমলে অন্ধকার ছিল, কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদূরিত হইতো। উনার আমল তো কুয়াশা এবং দুয়াশা চলছে, ডাবল গাড়ির লাইট জ্বালায় কুয়াশাকে বিদূরিত করা যায় না। উনি তো সেই দেশটাকে কুয়াশাচ্ছন্ন করে ফেলছে। এইটা বুঝে যায় তো, শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না, জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায়। কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না, উনি খালি লুটপাট করতে চায় না, উনি রোগীটাকেই শেষ করে দিতে চায়, দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না, বাংলাদেশের নামটাই রাখতে চায় না। উনার আমলেই বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই ৪০ বছর যাবত যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে, এগুলো আমাদের জন্য লজ্জার ব্যাপার। কিন্তু উনার মনে এইসব দাগ কাটতেছে বলে মনে হয় না। আমরা তাই মনে করি ইউনূস সাহেব কি বললো কি বললো না, একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আইসা পড়বে। ইউনূস সাহেব বলছে অর্থনীতি ভালো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, আবার পরশুদিন আবার এক ফুল পড়ি আবার এগুলা বললো হাসতে হাসতে।